হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম রেজাল্ট ফোকাস। তো ফ্রেন্ডস, যেমন তোমরা জানো যে প্রতি রাত 8টার সময় আমাদের ইউটিউব চ্যানেলে ডাব্লিউপি স্পেশাল জিকে ক্লাস করানো হয়, যেখানে প্রতিদিন আমরা 30টি গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করি, যে প্রশ্নগুলো তোমাদের এক্সামের ক্ষেত্রে ভীষণ ইম্পর্ট্যান্ট হবে। সে আবগারি পুলিশের মেন এক্সাম বলো, কনস্টেবল বা লেডি কনস্টেবলের পিলি এক্সাম বলো, বা ডাব্লিউপি এসআইয়ের পিলি এক্সাম বলো না কেন, সমস্ত এক্সামের ক্ষেত্রে এই 30টি প্রশ্ন কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট হবে। তো ফ্রেন্ডস, আজকে হচ্ছে ক্লাস নাম্বার 19, 1 থেকে 18 অবধি আমরা ক্লাসগুলো অলরেডি পাবলিশ করেছি। যদি তোমরা সেই ভিডিওগুলো না দেখে থাকো তাহলে ডেসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্কটি পেয়ে যাবে, সেখান থেকে তোমরা সমস্ত ভিডিওগুলো ওয়াচ করতে পারো। তো চলো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওটাকে আমরা শুরু করবো। তার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে যে ভিডিওটিকে অবশ্যই তোমরা শেয়ার করে দিও তোমাদের বন্ধু বান্ধবদের সাথে এবং বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে। কারণ দেখো ফ্রেন্ডস, যে পরিমাণে আমি কষ্ট করেছি তোমাদের এই ভিডিওটার জন্য, সে পরিমাণে কিন্তু ভিউ পাচ্ছি না আমি, ঠিক আছে? তো তোমরা পারলে অবশ্যই একটু ভিডিওটিকে শেয়ার করে দিও তোমাদের বন্ধু বান্ধবদের সাথে। তো চলো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওটাকে আমরা শুরু করি। তার আগে ফ্রেন্ডস, তোমাদের জন্য আরেকটা আমি সুখবর নিয়ে এসেছি, যেটা হচ্ছে যে কারেন্ট অ্যাফেয়ার্স 2021 2021 জানুয়ারি থেকে একেবারে মে মাস অবধি কারেন্ট অ্যাফেয়ার্স শুধুমাত্র একটা ভিডিওটা তোমাদের আসবে 31শে মে। মনে রাখবে 31শে মে ভিডিওটা আসবে সকাল 8টার সময়, ঠিক আছে? আজ সাথে এই ভিডিওটার এই জানুয়ারি থেকে মে মাসের সম্পূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিওটা তোমরা ফ্রি পিডিএফ পেয়ে যাবে, ঠিক আছে? পিডিএফটি ডাউনলোড করার জন্য তোমরা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে থাকবে, কারণ ভিডিওটি পাবলিশ হওয়ার জাস্ট কিছুক্ষণ পরে টেলিগ্রাম চ্যানেলে পিডিএফটা পাবলিক করা হবে। তো অবশ্যই তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই তোমরা জয়েন থাকবে, সেখানে তোমরা জানুয়ারি থেকে মে মাসের সম্পূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফটা ডাউনলোড করতে পারবে বিনামূল্যে। তো চলো ফ্রেন্ডস, আজকের এই ক্লাসটাকে আমরা শুরু করি। তো দেখো ফ্রেন্ডস, প্রথম যে প্রশ্ন হচ্ছে, মাদার টেরেসা কোন ক্ষেত্রে নোবেল পুরস্কার পান? অপশন এ সাহিত্যের দিক থেকে, অপশন বি পদার্থবিদ্যার দিক থেকে, অপশন সি মেডিসিনের দিক থেকে, আর অপশন ডি হচ্ছে শান্তির ক্ষেত্রে। তো মাদার টেরেসা কোন ক্ষেত্রে নোবেল পুরস্কার পান? যদি তোমরা উত্তরটা পারো অবশ্যই তোমরা লাইভ চ্যাটে উত্তরটা আমাকে জানাও, ঠিক আছে? তো দেখো ফ্রেন্ডস, এর অ্যান্সারটা হবে অপশন ডি, শান্তির দিক থেকে মাদার টেরেসা নোবেল পুরস্কার পান, ঠিক? তো ফ্রেন্ডস, বিস্তারিত দেখে নেবো। তো দেখো, রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যের দিক থেকে নোবেল পুরস্কার পান 1913 সালে, ঠিক আছে? নেক্সট হচ্ছে দেখো পদার্থবিদ্যা। তো পদার্থবিদ্যার সিভি রমন 1930 সালে নোবেল পুরস্কার পান, ঠিক? তো দেখো ফ্রেন্ডস, হরগোবিন্দ খুরানা মেডিসিনের দিক থেকে নোবেল পুরস্কার পান 1968 সালে, 1968 সালে। তো ফ্রেন্ডস, এগুলো অবশ্যই মনে রাখবে, তোমাদের এখান থেকে একটি এক্সামে প্রশ্ন দেয়, ঠিক আছে, নোবেল পুরস্কার থেকে, ঠিক? তো ফ্রেন্ডস, নেক্সট প্রশ্নে চলে যাই আমরা। 2 নম্বর যে প্রশ্নটা হচ্ছে, ড্রাইভ শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? ড্রাইভ শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? অপশন এ হকি, অপশন বি ফুটবল, অপশন সি ক্রিকেট, আর অপশন ডি পোলো। তো ড্রাইভ যে শব্দটা সেটা কোন খেলার সাথে যুক্ত? যদি উত্তরটা পারো অবশ্যই তোমরা উত্তরটা আমাকে জানাও। তো দেখো ফ্রেন্ডস, উত্তরটা হবে অপশন সি ক্রিকেট, ঠিক আছে? ড্রাইভ যে শব্দটা সেটা মনে রাখবে ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত, ঠিক? তো দেখো ফ্রেন্ডস, ক্রিকেট খেলার সাথে যে সমস্ত শব্দগুলো যুক্ত সেগুলো হচ্ছে, দেখো, এক হচ্ছে এলবিডাব্লিউ, ঠিক আছে, হিট উইকেট, তারপর হচ্ছে মেডেন ওভার, গুগলি, নো বল, পিচ, ক্রিজ, ঠিক আছে, ডট বল, রান, সিলি পয়েন্ট, এই সমস্তগুলো কিন্তু ক্রিকেট খেলার সাথে যুক্ত, এই সমস্ত শব্দগুলো। তো ফ্রেন্ডস, তোমরা এই যে ক্রিকেট খেলার সাথে যে সমস্ত শব্দগুলো যুক্ত সেগুলো অবশ্যই তোমরা একটু মুখস্থ করে নেবে, ঠিক আছে? কারণ এখান থেকে ডাব্লিউবিতে একটি প্রশ্ন তো তোমরা পাবে 100%, আমি বলছি সেখান থেকে একটি প্রশ্ন পাবে, ঠিক? তো নেক্সট দেখো, নেক্সট প্রশ্ন হচ্ছে 3 নম্বরে, যেটা হচ্ছে পুলিৎজার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? অপশন এ, আচ্ছা, কোন সরকার দেয়? অপশন এ ভারত সরকার, অপশন বি আমেরিকা সরকার, অপশন সি ব্রিটিশ সরকার, আর অপশন ডি অস্ট্রেলিয়া। তো ফ্রেন্ডস, পুলিৎজার যে পুরস্কার সেটা কোন সরকার দেয়? তো ফ্রেন্ডস, এটা মনে রাখবে যে আমেরিকা সরকার এই পুরস্কারটা দেয়, ভারত সরকার কিন্তু এটা দেয় না, ঠিক আছে? আমেরিকা সরকার দেয় এই পুলিৎজার পুরস্কারটা। নেক্সট প্রশ্ন হচ্ছে দেখো 4 নম্বরে, যেটা হচ্ছে শহীদ দিবস কবে পালন করা হয়? আমরা প্রতি বছর যে শহীদ দিবস পালন করে থাকি সেটা কবে পালন করা হয়? অপশন এ 30শে জানুয়ারি, অপশন বি 30শে মার্চ, অপশন সি 30শে ফেব্রুয়ারি, আর অপশন ডি 30শে ডিসেম্বর। তো ফ্রেন্ডস, অ্যান্সারটা কী হবে? শহীদ দিবস আমরা কবে পালন করি? তো দেখো ফ্রেন্ডস, সেক্ষেত্রে অ্যান্সারটা হবে 30শে জানুয়ারি। আমরা প্রত্যেক বছর শহীদ দিবস হিসাবে এই দিনটাকে পালন করি, ঠিক? তো দেখো ফ্রেন্ডস, এখান থেকে তোমাদের আরেকটা প্রশ্ন আসতে পারে যে 15 জানুয়ারি কী দিবস হিসাবে পালন করি? তো 15 জানুয়ারি আমরা ইন্ডিয়ান আর্মি ডে হিসাবে পালন করি, আমাদের জাতীয় সেনা দিবস হিসাবে আমরা এই দিনটা পালন করি 15 জানুয়ারি, ঠিক আছে? প্রতি বছর এই দিনটা আমরা পালন করি। নেক্সট প্রশ্ন হচ্ছে দেখো 5 নম্বর প্রশ্নটা হচ্ছে দেখো,
এনএসজি সম্পূর্ণ নাম কি? অপশন এ ন্যাচারাল সার্ভিস গ্যাস, অপশন বি ন্যাশনাল সিকিউরিটি গার্ড, অপশন সি ন্যাশনাল সিকিউরিটি গ্রুপ, আর অপশন ডি নান অফ দিস। তো ফ্রেন্ডস অ্যান্সারটা কী হবে? এনএসজির ফুল ফর্ম কি? ঠিক আছে, তো দেখো ফ্রেন্ডসের অ্যান্সারটা হবে, মনে রাখবে এনএসজি সম্পূর্ণ নাম হচ্ছে ন্যাশনাল সিকিউরিটি গার্ডস। ঠিক আছে, নেক্সট প্রশ্ন হচ্ছে দেখো 6 নাম্বার, যেটা হচ্ছে নারাঙ্গা কাপ কোন খেলার সাথে যুক্ত, মানে কোন খেলার ক্ষেত্রে দেওয়া হয়। ঠিক আছে, তো দেখো ফ্রেন্ডস অপশান এ দিয়েছি ব্যাডমিন্টন খেলার ক্ষেত্রে দেওয়া হয়, অপশান বি হকি খেলার ক্ষেত্রে দেওয়া হয়, অপশান সি বাস্কেটবল খেলার ক্ষেত্রে দেওয়া হয়, আর অপশান ডি ক্রিকেট খেলার ক্ষেত্রে দেওয়া হয়। তো নারাঙ্গা কাপ যেটা কোন খেলার ক্ষেত্রে দেওয়া হয়? তো দেখো ফ্রেন্ডস এর অ্যান্সারটা হবে অপশান এ। ঠিক আছে, ব্যাডমিন্টন খেলার ক্ষেত্রে নারাঙ্গা কাপটা দেওয়া হয়। ঠিক, তো দেখো ব্যাডমিন্টন খেলার ক্ষেত্রে আরও অনেক কাপ দেওয়া হয়, যেমন দেখো আগারওয়াল কাপটাও কিন্তু ব্যাডমিন্টন খেলার ক্ষেত্রে দেওয়া হয়, দিওয়ান কাপটাও কিন্তু ব্যাডমিন্টন খেলার ক্ষেত্রে দেওয়া হয়। ঠিক আছে, আর চাড্ডা কাপটাও ব্যাডমিন্টন খেলার ক্ষেত্রে দেওয়া হয়। ঠিক আছে, এইভাবে নারাঙ্গা কাপটা কিন্তু ব্যাডমিন্টন খেলার ক্ষেত্রে দেওয়া হয়। ঠিক আছে, তো দেখো ফ্রেন্ডস এই খেলার ক্ষেত্রে মানে কোন খেলাতে কোন কাপগুলো দেওয়া হয় এগুলো অবশ্যই তোমরা যখন পরীক্ষা দিতে যাবে তার আগে অবশ্যই এগুলো দেখে যাবে আর সাথে মুখস্থ করে যাবে, কারণ এখান থেকে তোমরা একটা নাম্বার কমন পাবে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন হচ্ছে দেখো 7 নাম্বার, যেটা হচ্ছে কে এক্স রশ্মি আবিষ্কার করেন। ঠিক আছে, মানে এক্স রে সেটা কি আবিষ্কার করে? দেখো অপশন দেওয়া রয়েছে, অপশন এ অডিসন, অপশন বি রন্টজেন, অপশন সি বেয়ার্ড, আর অপশন ডি দেওয়া রয়েছে মার্কিন। তো এক্স রশ্মি সেটা কি আবিষ্কার করেন? যদি তোমরা পারো অবশ্যই উত্তরটা জানাও। তো দেখো ফ্রেন্ডস এর অ্যান্সারটা হবে অপশন বি রন্টজেন। ঠিক আছে, এক্স রশ্মি আবিষ্কার করেন রন্টজেন। তো দেখো নেক্সট 8 নাম্বার যে প্রশ্নটা হচ্ছে সেটা হচ্ছে শব্দ দূষণের শব্দের মাত্রা কত হলে হয়? ঠিক আছে, অপশন এ শব্দ যখন 70 থেকে 75 ডেসিবেল হয়, অপশন বি 50 থেকে 60 ডেসিবেল যখন শব্দ হয় তখন শব্দ দূষণ হয়, অপশন সি 80 থেকে 90 ডেসিবেল, আর অপশন ডি 40 থেকে 65 ডেসিবেল। তো ফ্রেন্ডস যখন শব্দ দূষণ হয় তখন শব্দের তীব্রতা, ঠিক আছে, মানে মাত্রাটা কত থাকে? তো সেটা মনে রাখবে, সেটা হয় 80 থেকে যখন 90 ডেসিবেল হয়ে যায়, ঠিক আছে, শব্দের মাত্রাটা, তখন আমাদের শব্দ দূষণ হয়। ঠিক আছে, মানে কানে লাগে আর কি, কানে ব্যথা হয়। ঠিক, নেক্সট প্রশ্ন হচ্ছে দেখো 9 নাম্বার, নিচের কোনটি মূল নয়? অপশন এ মূলো, অপশন বি আলু, অপশন সি গাজর, আর অপশন ডি বিট। তো ফ্রেন্ডস নিচের কোনটি মূল নয়? তো দেখো এই ক্ষেত্রে অ্যান্সারটা হয়ে যাবে অপশন বি আলু। ঠিক আছে, আলু সেটা হচ্ছে এক ধরনের কাণ্ড, এটা কিন্তু মূল নয়। ঠিক আছে, নেক্সট প্রশ্ন হচ্ছে দেখো 10 নাম্বারে, যেটা হচ্ছে অভিকর্ষজ ত্বরণের জি এর মান কত? জি এর মান কত? অপশান এ 9.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, অপশান বি 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর অপশান সি 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর অপশান ডি 9.3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো ফ্রেন্ডস অভিকর্ষজ ত্বরণের মানটা কত? তো দেখো এই ক্ষেত্রে অ্যান্সারটা হয়ে যাবে অপশান বি। ঠিক আছে, 9.8 মিটার পার সেকেন্ড হচ্ছে অভিকর্ষজ ত্বরণের মান, মনে রাখবে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন হচ্ছে দেখো 11 নাম্বার, যেটা হচ্ছে রাতকানা রোগটা কোন ভিটামিনের অভাবে হয়? অপশান এ ভিটামিন এ এর অভাবে হয়, অপশান বি ভিটামিন বি এর অভাবে হয়, অপশান সি ভিটামিন সি এর অভাবে হয়, আর অপশান ডি ভিটামিন ডি এর অভাবে হয়। তো দেখো ফ্রেন্ডস রাতকানা যে রোগটা, মনে রাখবে সেটা ভিটামিন এ এর অভাবে এই রাতকানা রোগটা হয়। ঠিক আছে, আর ভিটামিন বি এর অভাবে বেরি রোগ হয়, ভিটামিন সি এর অভাবে স্কারভি রোগ হয়, আর ভিটামিন ডি এর অভাবে রিকেটস রোগটা হয়। ঠিক আছে, এগুলো মনে রাখবে অবশ্যই ফ্রেন্ডস, কারণ এখান থেকে তোমাদের এক্সামে প্রশ্ন আসবে, ভিটামিন চ্যাপ্টার থেকে তো একটি প্রশ্ন তোমরা কমন পাবেই। ঠিক আছে, নেক্সট প্রশ্ন হচ্ছে দেখো 12 নাম্বার, যেটা হচ্ছে আকাশের রং নীল দেখায় কেন? অপশান এ আকাশ নীল তাই আকাশের রং নীল দেখায়, অপশান বি বায়ুমণ্ডলে নীল বর্ণের আলোকে বেশি বিক্ষেপ করে, আর অপশান সি সমস্ত বর্ণের আলো মিশে যায়, অপশান ডি সাদা বর্ণের আলোতে নীল বর্ণ মিশে যায় তাই আকাশ নীল দেখায়। তো ফ্রেন্ডস অ্যান্সারটা কি হবে? তো দেখো ফ্রেন্ডস এর অ্যান্সারটা হবে অপশান বি, বায়ুমণ্ডল নীল বর্ণের আলোকে বেশি বিক্ষেপ করে তাই আকাশের রঙটা নীল দেখা যায়। ঠিক আছে, বায়ুমণ্ডল আকাশে নীল যে রঙের বর্ণটা থাকে সেটা বেশি বিক্ষেপ করে, যার ফলে কি হয় চারিদিকে ছড়িয়ে যায়। ঠিক আছে, তাই আমরা আকাশের রঙটা নীল রঙের দেখতে পারি।
দেখতে পাই আর কি, ঠিক আছে। তো ফ্রেন্ডস যদি তোমরা শুধু আকাশের রঙটা যখন দেখবে, ঠিক আছে, মহাকাশে যখন যাবে, মহাকাশে গিয়ে পর যখন রঙটা দেখবে, সেক্ষেত্রে কী রঙের দেখায় মনে রাখবে, কালো রঙের দেখায়, ঠিক আছে। ঠিক, আর যখন আমরা পৃথিবী থেকে আকাশকে ভালি সেক্ষেত্রে কী দেখায়, সেক্ষেত্রে নীল রঙের দেখায়, ঠিক আছে। আর নীল রঙের দেখার মূল কারণ হচ্ছে বায়ুমণ্ডল নীল বর্ণের আলোকে বেশি বিক্ষেপ করে, যার কারণে আকাশের রঙটা নীল দেখা যায়, ঠিক আছে। নেক্সট প্রশ্নটি দেখো 13 নম্বর, যেটা হচ্ছে পৃথিবীর মুক্তি বেগ কত? অপশান এ 35 কিলোমিটার পার সেকেন্ড, অপশান বি 21 কিলোমিটার পার সেকেন্ড, অপশান সি 11.2 কিলোমিটার পার সেকেন্ড, আর অপশান ডি 10.9 কিলোমিটার পার সেকেন্ড। তো পৃথিবীর যে মুক্তিবেগ তার মান কত? তো দেখো ফ্রেন্ডস, এই ক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে অপশান সি, ঠিক আছে। 11.2 কিলোমিটার পার সেকেন্ড হচ্ছে পৃথিবীর মুক্তিবেগের মান, ঠিক। নেক্সট প্রশ্ন হচ্ছে দেখো 14 নাম্বার, যেটা হচ্ছে লোহিত রক্ত কণিকায় কোথায় ধ্বংস হয়, মানে আরবিসি যেটা, সেটা কোথায় ধ্বংস হয়? অপশান এ যকৃতে, অপশান বি প্লীহাতে, অপশান সি যকৃৎ ও প্লীহাতে, আর অপশান ডি অস্থিমজ্জায়। তো ফ্রেন্ডস, তোমরা এখানে প্রায় 90% স্টুডেন্ট এখানে কিন্তু ভুল উত্তর দেবে এই প্রশ্নটার, ঠিক আছে। তোমরা অবশ্যই আমাকে কমেন্ট উত্তরটা জানাও যে এর উত্তরটা কী, লোহিত রক্তকণিকা কোথায় ধ্বংস হয়, ঠিক আছে। কিছুক্ষণ সময় দিচ্ছি, তোমরা অবশ্যই আমাকে অ্যান্সারটা জানাও। তো দেখো ফ্রেন্ডস, এক্ষেত্রে অ্যান্সারটা হয়ে যাবে অপশান সি যকৃৎ। আমি জানি তোমরা অনেকে অ্যান্সার করবে অপশান বি প্লীহাতে, ঠিক আছে। লোহিত রক্তকণিকা প্লীহাতে ধ্বংস হয়, কিন্তু ফ্রেন্ডস লোহিত রক্তকণিকা যকৃৎ ও প্লীহা এই দুটিতেই ধ্বংস হয়, মনে রাখবে, ঠিক আছে। যকৃৎ ও প্লীহা এই দুটিতেই, ঠিক। আর লোহিত রক্তকণিকা আরবিসি, ঠিক আছে, আরবিসি উৎপন্ন হয় কোথায়? উৎপন্ন হয় অস্থিমজ্জায়, ঠিক আছে। লাল অস্থিমজ্জায় আরবিসি উৎপন্ন হয়, এটা মাথায় রাখবে, ঠিক। নেক্সট প্রশ্ন হচ্ছে দেখো 15 নম্বর, যেটা হচ্ছে সালোক সংশ্লেষ কোথায় ঘটে? অপশান এ কোষ গহ্বরে, অপশান বি মাইটোকন্ড্রিয়াতে, অপশান সি ক্লোরোপ্লাস্টে, আর অপশান ডি কোনোটি নয়। তো ফ্রেন্ডস, অ্যান্সারটা কী হবে? সালোক সংশ্লেষ যেটা, সেটা কোথায় ঘটে? তো দেখো এই ক্ষেত্রে অ্যান্সারটা হয়ে যাবে অপশান সি, ঠিক আছে, ক্লোরোপ্লাস্টে সালোক সংশ্লেষটা ঘটে, ঠিক আছে। সালোক সংশ্লেষের আলোক দশা যেটা, সেটা ক্লোরোপ্লাস্টে ঘটে, ঠিক। নেক্সট প্রশ্ন হচ্ছে দেখো 16 নাম্বার, যেটা হচ্ছে এসসি এসটিদের জন্য বিশেষ সুযোগ ও সুবিধা আছে, এটা সংবিধানের কত নাম্বার ধারাতে আছে? যে আমরা জানি সবাই যে এসসি এসটির জন্য বিশেষ সুযোগ আর সুবিধা আছে, এটা সংবিধানের কত নাম্বার ধারাতে বলা রয়েছে? তো ফ্রেন্ডস, অপশান এ হচ্ছে দেখো 301 থেকে 307 নম্বর ধারাতে, অপশান বি 324 থেকে 329 নম্বর ধারাতে, অপশান সি 330 থেকে 360 নম্বর ধারাতে, আর অপশান ডি কোনোটি নয়। তো ফ্রেন্ডস, এসসি এসটিদের জন্য বিশেষ সুযোগ ও সুবিধা আছে, এটা সংবিধানের কত নম্বর ধারাতে বলা আছে? তো এক্ষেত্রে অ্যান্সারটা হয়ে যাবে অপশান সি, ঠিক আছে। 330 থেকে 360 নম্বর ধারাতে এই এসসি এসটিদের জন্য বিশেষ সুযোগ আর সুবিধা আছে, সেটা এই 330 আর 360 নম্বর ধারাতে বলা আছে, ঠিক আছে। তো ফ্রেন্ডস দেখো, 301 থেকে 307 নম্বর ধারাতে ব্যবসা বাণিজ্য সম্পর্কে আলোচনা করা আছে, ঠিক আছে। আর 324 থেকে 329 নাম্বার ধারাতে নির্বাচন কমিশন সম্পর্কে আলোচনা করা আছে, ঠিক আছে। আর 330 থেকে 360 নম্বর ধারাতে এসসি এসটিদের জন্য বিশেষ সুযোগ আর সুবিধা দেওয়া হয়েছে, ঠিক আছে। তো ফ্রেন্ডস, নেক্সট প্রশ্ন হচ্ছে দেখো 17 নাম্বার, যে প্রশ্নটা হচ্ছে ৭৩তম সংবিধান সংশোধনে কি বলা হয়েছে? অপশান এ পঞ্চায়েত সম্পর্কে বলা হয়েছে, অপশান বি পৌরসভা সম্পর্কে বলা হয়েছে, অপশান সি মৌলিক অধিকার সম্পর্কে বলা হয়েছে, আর অপশান ডি মৌলিক কর্তব্য সম্পর্কে বলা হয়েছে। তো ফ্রেন্ডস, ৭৩তম সংবিধান সংশোধনে কি বলা হয়েছে? এক্ষেত্রে অ্যান্সারটা কী হবে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাও। তো দেখো এক্ষেত্রে অ্যান্সারটা হবে ৭৩তম সংবিধান সংশোধনে মনে রাখবে পঞ্চায়েত সম্পর্কে বলা হয়েছে, আর ৭৪তম সংবিধান সংশোধনে পৌরসভা সম্পর্কে বলা হয়েছে, ঠিক আছে। আর ৪২তম সংবিধান সংশোধনে মৌলিক অধিকার সম্পর্কে বলা হয়েছে। কি বলা হয়েছে? আগে মৌলিক অধিকার কটি ছিল? 7টি ছিল, ঠিক আছে। সেই 7টি ছিল, সেখানে সম্পত্তির অধিকারকে বাদ দিয়েছে ৪২তম সংবিধান সংশোধনে, যে জন্য মৌলিক অধিকার, বর্তমানে মৌলিক অধিকারের সংখ্যা হচ্ছে 6টি, ঠিক আছে। নেক্সট প্রশ্ন হচ্ছে দেখো 18 নম্বর, যে প্রশ্নটা হচ্ছে কলকাতা হাইকোর্ট কত সালে প্রতিষ্ঠিত হয়? অপশান এ 1862 সালে, অপশান বি 1890 সালে, অপশান সি 1990 সালে, আর অপশান ডি কোনোটি নয়। তো
তো কলকাতা হাইকোর্ট যেটা সেটা কত সালে প্রতিষ্ঠাতা হয়? তো দেখো ফ্রেন্ডস, অ্যান্সারটা হবে অপশান এ। অপশান এ 1862 সালে কলকাতা হাইকোর্ট প্রতিষ্ঠাতা হয়। ঠিক আছে, নেক্সট প্রশ্ন হচ্ছে দেখো 19 নাম্বার, যেটা হচ্ছে দুবার রাষ্ট্রপতি হন কে? ঠিক আছে, কোন রাষ্ট্রপতি ভারতের দুবার রাষ্ট্রপতি হন? অপশান এ জাকির হোসেন, অপশান বি রামনাথ কোবিন্দ, অপশান সি রাজেন্দ্র প্রসাদ, আর অপশান ডি প্রতিভা দেবী সিং পাটেল। তো ফ্রেন্ডস, অ্যান্সারটা কী হবে? দুবার রাষ্ট্রপতি হন কে? তো দেখো এই ক্ষেত্রে অ্যান্সারটা হয়ে যাবে অপশান সি রাজেন্দ্র প্রসাদ দুবার ভারতের দুবার রাষ্ট্রপতি হন। ঠিক আছে, আর যদি যেখানে জিজ্ঞাসা করি তোমাদেরকে যে রাষ্ট্রপতি পদে থাকাকালীন মারা যান কে, তো মনে রাখবে জাকির হোসেন রাষ্ট্রপতি পদে থাকাকালীন মারা যান। ঠিক আছে, আর দেখো, আর যদি এখান থেকে প্রশ্ন করি যে ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতির নাম কি, সেক্ষেত্রে হবে প্রতিভা দেবী সিং পাটেল হচ্ছে ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি। ঠিক আছে, নেক্সট প্রশ্ন হচ্ছে দেখো 20 নাম্বার, যেটা হচ্ছে বর্তমানে লোকসভার মোট সদস্য সংখ্যা কয়টি? অপশান এ 250 জন, অপশান বি 245 জন, অপশান সি 552 জন, আর অপশান ডি 545 জন। তো বর্তমান লোকসভায় মোট সদস্য সংখ্যা কয়টি? তো ফ্রেন্ডস, এক্ষেত্রে মনে রাখবে 552 জন হলো বর্তমান লোকসভার মোট সদস্য সংখ্যা। ঠিক আছে, আর যদি এখানে তোমাকে প্রশ্ন করে যে বর্তমান রাজ্যসভার মোট সদস্য সংখ্যা কয়টি, সেক্ষেত্রে মনে রাখবে 250টি হচ্ছে বর্তমান রাজ্যসভার মোট সদস্য সংখ্যা। ঠিক আছে, নেক্সট প্রশ্ন হচ্ছে দেখো 21 নাম্বার, যেটা হচ্ছে হরপ্পা সভ্যতার সবচেয়ে বড় কেন্দ্রটির নাম কি? হরপ্পা সভ্যতার সবথেকে বড় কেন্দ্রটির নাম কি? অপশান এ লোথাল, অপশান বি কালীবঙ্গল, অপশান সি হরপ্পা, আর অপশান ডি ধোলাভিরা। তো হরপ্পা সভ্যতার সবচেয়ে বড় যে কেন্দ্রটি তার নাম কি? তো দেখো ফ্রেন্ডস, এক্ষেত্রে অ্যান্সারটা হয়ে যাবে অপশান ডি ধোলাভিরাটা হলো হরপ্পা সভ্যতার সব থেকে বড় কেন্দ্র। ঠিক আছে, তো দেখো ফ্রেন্ডস, এই যে এই হরপ্পা কেন্দ্রটি কে আবিষ্কার করেন দয়ারাম সাহানি 1921 সালে হরপ্পা সভ্যতার কেন্দ্রটি আবিষ্কার করেন। ঠিক আছে, আর যদি এখান থেকে তোমাকে প্রশ্ন করে যে হরপ্পা সভ্যতার কোন কেন্দ্রে প্রথম ধান চাষের প্রমাণ পাওয়া যায়, সেটা মনে রাখবে যে লোথালে। ঠিক আছে, লোথালে প্রথম হরপ্পা সভ্যতার ধান চাষের প্রমাণ পাওয়া যায়। ঠিক আছে, নেক্সট প্রশ্ন হচ্ছে আরেকটা, দেখো ফ্রেন্ডস, সেখান থেকে আরেকটা প্রশ্ন হতে পারে তোমাদের যে হরপ্পা সভ্যতার বৃহৎ যে শস্যাগার সেটা কোথায় পাওয়া যায়? তো মনে রাখবে হরপ্পা কেন্দ্রটির মধ্যে হরপ্পা সভ্যতার বৃহৎ যে শস্যাগারটা, ঠিক আছে, যে 6টি শস্যাগার পাওয়া গেছে, সেই 6টি শস্যাগার মনে রাখবে হরপ্পা কেন্দ্রটির মধ্যে পাওয়া যায়। ঠিক, নেক্সট প্রশ্ন হচ্ছে দেখো 22 নম্বর, যেটা হচ্ছে মহেঞ্জোদারো শব্দের অর্থ কী? অপশান এ পশুপতির মূর্তি, অপশান বি মৃত্যু, অপশান সি মৃত্যের স্তূপ, আর অপশান ডি উপরের কোনোটি নয়। তো মহেঞ্জোদারো শব্দের অর্থ কী? এক্ষেত্রে অ্যান্সারটা হয়ে যাবে অপশান সি মৃত্যের স্তূপ। মহেঞ্জোদারো শব্দের অর্থ হচ্ছে মৃত্যের স্তূপ। দেখো ফ্রেন্ডস, যদি তোমাকে এখান থেকে জিজ্ঞাসা করি যে হরপ্পা সভ্যতার যে হরপ্পা শব্দের অর্থ কী, সেটা মনে আগে পশুপতির মূর্তি হচ্ছে হরপ্পা শব্দের অর্থ, আর মহেঞ্জোদারো শব্দের অর্থ হচ্ছে মৃত্যের স্তূপ। ঠিক আছে, নেক্সট প্রশ্ন হচ্ছে দেখো 23 নম্বর, যেটা হচ্ছে আর্যদের প্রাচীন সাহিত্যের নাম কি? অপশান এ ত্রিপিটক, অপশান বি বেদ, অপশান সি মনা ও নিক্স, আর অপশান ডি কোনোটি নয়। তো ফ্রেন্ডস, অ্যান্সারটা কী হবে? আর্যদের প্রাচীন সাহিত্যের নাম কি? তো দেখো এক্ষেত্রে অ্যান্সারটা হয়ে যাবে অপশান বি বেদ হলো আর্যদের প্রাচীন সাহিত্য। ঠিক আছে, আর যদি এখানে জিজ্ঞেস করি যে আর্যদের ধর্মগ্রন্থের নাম কি, তো হচ্ছে ত্রিপিটক, সেটা হচ্ছে আর্যদের ধর্মগ্রন্থের নাম। ঠিক আছে, আর দেখো ফ্রেন্ডস, এখান থেকে যদি তোমাকে প্রশ্ন করে আর্যদের মুদ্রার নাম কি, সেটা মনে রাখবে মনা ও নিক্স হলো আর্যদের প্রাচীন মুদ্রা। ঠিক আছে, প্রাচীন ও প্রধান মুদ্রা যদি জিজ্ঞেস করা হয়, সেক্ষেত্রে হবে মনা ও নিক্স হচ্ছে আর্যদের প্রাচীন মুদ্রা। ঠিক, নেক্সট প্রশ্ন হচ্ছে দেখো 24 নম্বর, যেটা হচ্ছে পৃথিবীর বৃহত্তম কাব্যের নাম কি? অপশান এ রামায়ণ, অপশান বি মহাভারত, অপশান সি পুরাণ, আর অপশান ডি উপরে কোনোটি নয়। তো অ্যান্সারটা কী হবে? পৃথিবীর বৃহত্তম কাব্যের নাম কি? তো দেখো ফ্রেন্ডস, যদি জিজ্ঞাসা করি যে পৃথিবীর বৃহত্তম কাব্যের নাম, মনে রাখবে মহাভারত। ঠিক আছে, আর যদি জিজ্ঞাসা করি যে পৃথিবীর প্রাচীনতম কাব্যের নাম, সেক্ষেত্রে মনে রাখবে রামায়ণ হলো পৃথিবীর প্রাচীনতম কাব্য, আর যদি বৃহত্তম বলে সেক্ষেত্রে হবে মহাভারত। ঠিক আছে, আর দেখো ফ্রেন্ডস, এখান থেকে আরেকটা প্রশ্ন আসতে পারে যে
আমাদের পুরাণের সংখ্যা কয়টি? তো মনে রাখি পুরাণের সংখ্যা হলো 18টি, ঠিক আছে। আর 108টি হলো উপনিষদের সংখ্যা, ঠিক আছে। বেদের উপনিষদের সংখ্যা হচ্ছে 108টি। আর 1028টি মনে রাখবে ঋগ্বেদের স্রোত সংখ্যা, ঠিক। তো এগুলো অবশ্যই মনে রাখবে। 18টি হচ্ছে পুরাণের সংখ্যা, 108টি হচ্ছে কি বলো তো উপনিষদের সংখ্যা, আর 1028টি হচ্ছে ঋগ্বেদের স্রোতের সংখ্যা। তো এখান থেকে তোমাদের একটি প্রশ্ন দেবে, ঠিক আছে। যেখানে মানে যদি এই যে তোমাদের মানে বৈদিক ধর্ম থেকে যদি প্রশ্ন আসে, তাহলে এখান থেকে এই তিনটির মধ্যে থেকে একটি প্রশ্ন দেয়, ঠিক আছে। খুবই ইম্পর্ট্যান্ট এই তিনটি প্রশ্ন, ঠিক। নেক্সট প্রশ্ন হচ্ছে দেখো 25 নাম্বার, যেটা হচ্ছে বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা কে? অপশন এ গৌতম বুদ্ধ, অপশন বি মহাবীর, অপশন সি সিদ্ধার্থ, আর অপশন ডি বীরবল। তো বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা কে? দেখো ফ্রেন্ডস, এক্ষেত্রে অ্যান্সারটা হয়ে যাবে অপশন এ, বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা হচ্ছে গৌতম বুদ্ধ, ঠিক। আর জৈন ধর্মের প্রতিষ্ঠাতা মনে রাখবে মহাবীর জৈন হলো জৈন ধর্মের প্রতিষ্ঠাতা, ঠিক। নেক্সট প্রশ্ন হচ্ছে দেখো 26 নাম্বার, কোন গ্রহ পূর্ব থেকে পশ্চিমে আবর্তন করে? দেখো ফ্রেন্ডস, আমাদের সৌরজগতে যে সমস্ত গ্রহগুলো রয়েছে তার মধ্যে প্রায় সমস্ত গ্রহই পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করে, কিন্তু এমন একটি গ্রহ আছে যেটা পূর্ব থেকে পশ্চিম দিকে আবর্তন করে। তো এর অ্যান্সারটা কী হবে? অপশান এ দেওয়া রয়েছে বুধ গ্রহ, অপশান বি পৃথিবী, অপশান সি শুক্র, আর অপশান ডি মঙ্গল। তো কোন গ্রহটা পূর্ব থেকে পশ্চিম দিকে আবর্তন করে? তো দেখো ফ্রেন্ডস, এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে অপশান সি শুক্র গ্রহ, যেটা সেটা মনে রাখবে পূর্ব থেকে পশ্চিম দিকে আবর্তন করে, ঠিক আছে। নেক্সট প্রশ্ন হচ্ছে দেখো 27 নাম্বার, যেটা হচ্ছে বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ কত? অপশান এ 78.09%, অপশান বি 20.95%, অপশান সি 0.93%, আর অপশান ডি 0.03%। তো ফ্রেন্ডস, অ্যান্সারটা কী হবে? বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ কত? তো দেখো ফ্রেন্ডস, এক্ষেত্রে অ্যান্সারটা হবে 20.95% হলো বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ, ঠিক। আর এই যে 78.9% এটা মনে রাখবে নাইট্রোজেনের পরিমাণ, ঠিক আছে। বায়ুমণ্ডলের নাইট্রোজেনের পরিমাণ হচ্ছে 78.09%, ঠিক। নেক্সট প্রশ্ন হচ্ছে দেখো 28 নম্বর, যেটা হচ্ছে ট্রোপোস্ফিয়ার কত উচ্চতা পর্যন্ত বিস্তৃত, মানে ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতা পর্যন্ত বিস্তৃত? অপশান এ দিয়েছে দেখো 0 থেকে 12 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, 2 নম্বরে 12 কিলোমিটার থেকে 40 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, 3 নম্বরে 10 কিলোমিটার থেকে 24 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, আর 4 নম্বর দিয়েছে উপরে কোনোটি নয়। তো ফ্রেন্ডস, অ্যান্সারটা কী হবে? ট্রোপোস্ফিয়ার কত উচ্চতা পর্যন্ত বিস্তৃত আছে? তো দেখো এই ক্ষেত্রে অ্যান্সারটা হয়ে যায় মনে রাখবে 0 থেকে 12 কিলোমিটার উচ্চতা পর্যন্ত ট্রোপোস্ফিয়ার বিস্তৃত আছে ভূপৃষ্ঠ থেকে, ঠিক আছে। ভূপৃষ্ঠ থেকে 12 কিলোমিটার উচ্চতা পর্যন্ত ট্রোপোস্ফিয়ার বিস্তৃত আছে, ঠিক। নেক্সট প্রশ্ন হচ্ছে দেখো 29 নম্বর, যেটা হচ্ছে মেরু জ্যোতি কোন স্তরে দেখা যায়? অপশান এ আয়োনোস্ফিয়ার, অপশান বি মেসোস্ফিয়ার, অপশান সি ওজোন স্তরে, আর অপশান ডি কোনোটি নয়। তো মেরু জ্যোতি মনে রাখবে আয়োনোস্ফিয়ারের মধ্যে মেরু জ্যোতি দেখা যায়, ঠিক আছে। ভীষণ ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন তোমাদের ডাব্লিউপি এক্সামের ক্ষেত্রে, ডাব্লিউপি কনস্টেবল লেডি কনস্টেবল সমস্ত এক্সামের ক্ষেত্রে এই প্রশ্নটি ভীষণ ইম্পর্ট্যান্ট, যে মেরু জ্যোতি কোন স্তরে দেখা যায়। মনে রাখবে যদি এই তোমাদের মানে বায়ুমণ্ডলের যে সমস্ত স্তরগুলো থেকে প্রশ্ন আসে, তাহলে এখান থেকে প্রশ্ন আসার চান্সটা খুব বেশি, ঠিক আছে। তো মনে রাখবে মেরু জ্যোতি যেটা, সেটা আয়োনোস্ফিয়ারের মধ্যে মেরু জ্যোতি দেখা যায়, ঠিক আছে। নেক্সট প্রশ্ন হচ্ছে 30 নম্বর, দেখো নবরত্ন কার রাজ্যসভায় বিরাজ করত? অপশান এ প্রথম চন্দ্রগুপ্ত, অপশান বি দ্বিতীয় চন্দ্রগুপ্ত, অপশান সি স্কন্দগুপ্ত, আর অপশান ডি উপরের কোনোটি নয়। তো মনে রাখবে নবরত্ন যেটা, সেটা দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় বিরাজ করত, ঠিক আছে, যেখানে বীরবল কালিদাস এর সমস্ত ছিল, ঠিক আছে। তো মনে রাখবে যে নবরত্ন যে দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় বিরাজ করত, ঠিক আছে। তো ফ্রেন্ডস, আজকে আমরা ডাব্লিউপি স্পেশাল জিকে ক্লাসের প্রায় 30টি প্রশ্ন কমপ্লিট করলাম। আশা করছি তোমরা 30টি প্রশ্নের মধ্যে প্রায় 30টি প্রশ্নেরই অ্যান্সার দিয়েছো, ঠিক। তো ফ্রেন্ডস, আশা করছি তোমাদের ভিডিওটাকে ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওকে লাইক করবে, নতুন হলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এভাবে ডাব্লিউপি স্পেশাল জিকে ক্লাসটি পাওয়ার জন্য। তো ফ্রেন্ডস, যেমন তোমরা জানো যে এই ক্লাসটি প্রতিদিন রাত 8টার সময় হয়ে থাকে, ঠিক আছে। ডাব্লিউপি স্পেশাল জিকে ক্লাস 2021, ঠিক। তো ফ্রেন্ডস, এই ক্লাসটি তোমরা অবশ্যই প্রতিদিন রাত 8টার সময় করবে, ঠিক। তো ফ্রেন্ডস, আজকের ক্লাসটি এখানেই আমরা শেষ করছি। আশা করছি ক্লাসটা ভালো লেগেছে। ক্লাসটা ভালো লাগলে অবশ্যই তোমরা আমার কমেন্ট করে জানাও যে ক্লাসটা তোমাদের কেমন লাগলো।
লাগলো। তো চলো ফ্রেন্ডস, দেখা হবে নেক্সট ক্লাসে আবার রাত 8টার সময়। ধন্যবাদ।